আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। অ্যান্টিকোয়াগুলেন্ট সিরিজের আজকে প্রথম যে ড্রাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হ্যাপারিনস। এই হ্যাপারিন ড্রাগটা সর্বপ্রথম আবিষ্কার করা হচ্ছে জে ম্যাকলেন নামক একজন মেডিকেল স্টুডেন্ট, যেখানে তখন সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ছিল, এবং সে হ্যাপারিনটা একটা ডগের লিভার থেকে আবিষ্কার করে। এই জন্য এই হ্যাপারিনের নামটা আসছে হ্যাপাটোসাইট থেকে। ঠিক আছে, হ্যাপাটোসাইট থেকে এই হ্যাপারিনের নামটা আসছে। তবে অ্যান্ডোজেনাসলি হ্যাপারিন অর্থাৎ হিউম্যান বডিতে পাওয়া যায়। কোথা থেকে? একটা হচ্ছে অ্যান্ডোথেলিয়াম, মাসেল, বেজোফিল, স্পেশালি লাং, লিভার এবং ইন্টেস্টাইন, এদের এপিথেলিয়াম থেকে হ্যাপারিনটা পাওয়া যায়। এক্সোজেনাসলি কোথা থেকে পাওয়া যায়? প্রোকেইন ইন্টেস্টাইন অ্যান্ড ভোবাইন লাং। এই হ্যাপারিনের তিনটে টাইপস আছে ড্রাগ হিসেবে। একটা হচ্ছে যে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন অথবা হাই মলিকুলার ওয়েট, আরেকটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, আরেকটা হচ্ছে সিনথেটিক হ্যাপারিন। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা পড়ব। প্রথমে আসি আমরা আনফ্র্যাকশনড হ্যাপারিন অথবা হাই মলিকুলার ওয়েট হ্যাপারিন নিয়ে পড়ব। তাইলে এদের মলিকুলার ওয়েট কত? 5000 to 30,000 ডাল্টন। এই জন্য এদেরকে হাই মলিকুলার ওয়েট বলা হয়। এবং এদের কেমিক্যাল স্ট্রাকচার যদি দেখি, সেখানে দেখব এখানে এটা হচ্ছে একটা প্যান্টাস্যাকারাইড চেইন, এবং এই যে পার্পেল কালার, এটা হচ্ছে যে গ্লাইকোসামিনো গ্লাইকান চেইন। ঠিক আছে, তো এই যে হাই মলিকুলার ওয়েট হ্যাপারিন, এটা ফার্মাকোকাইনেটিক্সগুলো কী কী আমরা একটু দেখে আসি। যে এটার সাইজটা অনেক লার্জ এবং এটা আয়োনাইজ থাকে, তাই এটার লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তাইলে আয়োনাইজ মলিকুল আমরা জানি যে ব্লাড ভেসেল থেকে টিস্যু স্পেসে যেতে ডিফিকাল্ট, তাই এদের লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন থাকে, এবং নট ক্রসেস প্লাসেন্টা। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। কেন? এরা যেহেতু প্লাসেন্টা ক্রস করে না, তাই এদেরকে বলা হয় সেফ ইন প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সিতে কোন ড্রাগটা সেফ, সেটা কোন অ্যান্টিকোয়াগুলেন্টটা সেফ, সেটা হচ্ছে হ্যাপারিন। আরেকটা কথা আছে, এরা ব্লাড ব্রেন ব্যারিয়ারও ক্রস করে না, নট ক্রসেস ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস না করলেও এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো ইফেক্ট নাই, তাহলে এটা একদিক দিয়ে ভালো। এরপর এদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা দেখব যে দুইটা রুটে দেওয়া যায়, একটা হচ্ছে যে ইন্টারভেনাস আর একটা হচ্ছে সাবকিউটেনিয়াস। তবে হাই মলিকুলার ওয়েট হ্যাপারিনের ক্ষেত্রে সাবকিউটেনিয়াসটা আসলে দেওয়া হয় না। কেন? কারণ দেয়ার বায়ো অ্যাভেলেবিলিটি ইজ ভেরিয়েবল। কোনো মানুষের ক্ষেত্রে সাবকিউটেনিয়াসলি দিলে অ্যাবজর্পশন ভালো হয়, আবার কারো ক্ষেত্রে অ্যাবজর্পশন ভালো হয় না। তাইলে রিকোয়ারমেন্টটা অর্থাৎ ডিজায়ার যে ইফেক্টটা সেটা আমরা নাও পেতে পারি। এই জন্য হাই মলিকুলার ওয়েটের ক্ষেত্রে আমরা সাবকিউটেনিয়াস দিই না। তো এটা হওয়ার কারণ, এই বায়ো অ্যাভেলেবিলিটি ভ্যারিয়েবল হওয়ার কারণ হচ্ছে যে এই লার্জ চেইনটা, গ্লাইকোসামিন চেইনটা লার্জ। এই জন্য যদি এই গ্লাইকোসামিন চেইনকে কোনোভাবে ছোট করে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা আবার সাবকিউটেনিয়াসলি ভালো মতো অ্যাবজর্পশন হয়। আচ্ছা, আইভি দিলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে র্যাপিড অনসেট অফ অ্যাকশন এবং শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। উইদিন মিনিটসে তারা অ্যাকশন স্টার্ট করে দেয়। তাহলে এই যে হ্যাপারিনগুলো, এটা যদি র্যাপিড অনসেট হয়, তাহলে আমরা এদেরকে অ্যাকিউট কন্ডিশনে ইউজ করতে পারি। এই জন্য যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে আমার ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে যে হ্যাপারিন। এদের মেটাবলিজমটা কোথায় হয়? হ্যাপারিনেজ নামক একটা এনজাইম আছে যেটা লিভার থেকে সিনথেসিস হয়, এটা দিয়ে এদের মেটাবলিজম হয়। এবং এলিমিনেশন কীভাবে হয়? এলিমিনেশন হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তাহলে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আমরা বের করতে পারি যে এই ড্রাগটা সেফ ইন রেনাল ফেলিওর। ঠিক আছে, রেনাল ফেলিওরের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, যেহেতু এটা রেনাল এক্সক্রিশনের মাধ্যমে এলিমিনেশন হয় না। তাহলে এই ড্রাগটার ইন্ডিকেশন কী? এই ড্রাগের ইন্ডিকেশন হচ্ছে আমরা ভেনাস কজ থেকে বলতে পারি। ভেনাস থ্রোম্বো অ্যাম্বোলিক কজের মধ্যে প্রথমে আছে পালমোনারি অ্যাম্বোলিজম। এই কন্ডিশনে আমরা তাহলে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা ড্রাগের অ্যাকশন চাই, এই জন্য আমরা এটা হ্যাপারিন ইউজ করি এই কন্ডিশনে। আর এটা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। তাহলে ভেনাস কন্ডিশন হচ্ছে এই দুইটা। আর্টারিয়াল কন্ডিশন কি? অ্যাকিউট এমআই। ঠিক আছে, অ্যাকিউট এমআই থেকে রিলিফ হওয়ার জন্য আমাদের ফার্স্ট চয়েস অফ ড্রাগ কি? হ্যাপারিন। দেন পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশন। এখানে আমরা যেহেতু একটা টিউব ব্লাড ভেসেল দিয়ে প্রবেশ করাচ্ছি, তো ওখানে ক্লট হতে পারে, সেটা প্রিভেনশনের জন্য আমরা হ্যাপারিন দিতে পারি। এছাড়া ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, ইমার্জেন্সি একটা কন্ডিশন, আমরা হ্যাপারিন ইউজ করতে পারি। হিপ সার্জারির পরে প্রোফাইলেক্সিস হিসেবে ক্লট যাতে ফর্মেশন না হয়, সেজন্য আমরা হ্যাপারিন ইউজ করতে পারি। হ্যাপারিন ড্রাগ ইউজ করলে দেখা গেছে এর কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। অ্যাডভার্স ইফেক্টটা কি? ব্লিডিং। হ্যাপারিন যদি বেশি বেশি কাজ করে তখন কি হয়? ব্লিডিং হতে পারে। এই জন্য হ্যাপারিন যাদেরকে আমরা ট্রিট করব হ্যাপারিন দিয়ে, তাদেরকে আমরা অবশ্যই মনিটর করতে হবে। এবং মনিটরটা আমরা কী দিয়ে করি? অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম।
এটা মনে রাখতে হবে, কারণ ওয়ারফারিন যখন আমরা মনিটরিং করব তখন ওয়ারফারিনের মনিটরিংটা প্রথম বিন টাইম অথবা ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও দিয়ে করি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। তাহলে মোট কথা হচ্ছে যে হ্যাপারিনের, ইট মিনস আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, হাই মলিকুলার ওয়েট হ্যাপারিনের ল্যাব মনিটরিং লাগে। এখন সাপোজ তাদের অ্যাডভার্স ইফেক্ট ব্লিডিং ডেভেলপ করে ফেললো, তাহলে আমার এখন তো এটাকে রিভার্স করতে হবে। এই জন্য রিভার্স করার জন্য আমাদের কী আছে, একটা অ্যান্টিডট আছে, ঠিক আছে। এই অ্যান্টিডটটার নাম কি? এই অ্যান্টিডটটার নাম হচ্ছে যে প্রোটামিন সালফেট, প্রোটামিন সালফেট। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে অ্যান্টিডটটা দিই অ্যান্টাগোনাইজ করি, এটা কোন ধরনের অ্যান্টাগনিজম? আমরা যদি দেখি হ্যাপারিন হচ্ছে যে একটা অ্যাসিডিক মলিকিউল। কেন অ্যাসিডিক? কারণ হচ্ছে যে এটার যে গ্লাইকোসামিন চেইন সেখানে কার্বক্সিল আয়ন থাকে, সালফেট আয়ন থাকে, এরা এই হ্যাপারিনকে অ্যাসিডিক ইন নেচার করে ফেলে। তারপর আমরা যখন দেখব প্রোটামিন সালফেট, এটা হচ্ছে যে একটা বেসিক মলিকুল, অর্থাৎ এটা একটা বেস। তাহলে অ্যাসিড এবং বেস যখন একসাথে হয় তখন একটা আরেকটার ফাংশনকে নিউট্রালাইজ করে। তাহলে এই নিউট্রালাইজেশন কীরকম? আমরা বলতে পারি কেমিক্যাল অ্যান্টাগনিজম। নাম্বার 2 অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে তাদের কী হতে পারে, হাইপার সেন্সিটিভিটি হতে পারে। কারণ হ্যাপারিন যে মলিকুলটা সেটা কালেক্ট করা হয় কিন্তু পিগ প্রোকেইন এখান থেকে। তাইলে এটা যদি একটা হিউম্যান বডিতে ঢুকে তাহলে ইজিলি এটা হাইপার সেন্সিটিভিটি করার চান্স থাকে। এরপর আসেন অ্যালোপেশিয়া, এটা থার্ড অ্যাডভার্স ইফেক্ট। ফোর্থ অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে হাইপার ক্যালেমিয়া হতে পারে। হাইপার ক্যালেমিয়া কেন হয়? কারণ হচ্ছে যে ইনহিবিট অ্যালডোস্টেরন। এটা খুবই রেয়ার একটা অ্যাডভার্স ইফেক্ট, তবে হতে পারে। ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে এখানে অস্টিওপোরোসিস কেন হয়? এই যে এখানে আমরা বলছিলাম গ্লাইকোসামিন চেইন, এই লং গ্লাইকোসামিন চেইন এক নাম্বার সমস্যা করতেছে কি, সাবকিউটিনিয়াসলি অ্যাবসর্পশনটাকে প্রিভেন্ট করতেছে। নাম্বার 2, এই লং গ্লাইকোসামিন চেইন কী করে, আমাদের যে অস্টিঅয়েড সেলগুলো রয়েছে, অস্টিঅয়েড সেল, এরা মূলত বোনের ক্যালসিফিকেশনে হেল্প করে, তাদের সাথে কী করে ফেলে, বাইন্ড করে এই অস্টিওয়েড সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দেয়। তাহলে অস্টিওয়েড সেল যেহেতু ক্যালসিফিকেশনে হেল্প করে, তাহলে এখন হ্যাপারিনের ফলে তারা ক্যালসিফিকেশনে হেল্প করতে পারতেছে না, যার কারণে কী হচ্ছে, অস্টিওপোরোসিস। মোস্ট ইম্পর্ট্যান্ট যে অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে যে হ্যাপারিন ইন্ডিউস থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে এটার মেকানিজমটাও আমাদের একটু জানা লাগবে। সেটা কি? এটার মেকানিজম যদি আমরা বলি, প্লাটিলেটের গায়ে একটা, অর্থাৎ অ্যাক্টিভেটেড প্লাটিলেটের গায়ে একটা ফ্যাক্টর 4 থাকে। এই ফ্যাক্টর 4টা কী হয়, হ্যাপারিনের সাথে কানেক্ট হয়। হ্যাপারিনের সাথে কানেক্ট হলে এরা ইমিউনোজেনিক হয়ে যায়। এই দুইটা মলিকুল একসাথে ইমিউনোজেনিক হয়ে যায়, অর্থাৎ এরাকে ইমিউন রেসপন্সকে ইনডিউস করতে পারে। ইমিউনোজেনিক যখন হয়ে যায়, এখানে কোন ধরনের রিয়াকশন হয়, আইজিজি মেডিয়েটেড রিয়াকশন। আইজিজি মেডিয়েটেড যখন রিয়াকশন হয়, এই আইজিজিটা পরবর্তীতে বেশি প্লাটিলেটকে ইনক্রিজ যখন প্লাটিলেট অ্যাক্টিভেশন হয়, বেশি থ্রোম্বাস ফর্মেশন হয়। এই থ্রোম্বাসটা কী করে, যদি এটা অ্যাম্বোলাইতে কনভার্ট হয় বা থ্রোম্বাসটা অন্যান্য জায়গায় গিয়ে লজ হয়, তাহলে কী হতে পারে, অ্যামআই হতে পারে, স্ট্রোক হতে পারে, ডিপ ভেইন থ্রোম্বোসিস হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে একটা নর্মাল মেকানিজম। তো এখন কথা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে দেখেন থ্রোম্বোসাইটোপেনিয়া, ইট মিনস প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে। তো এখন একটা কোয়েশ্চেন আছে যে এখানে প্লাটিলেট কাউন্ট কী জন্য কমতেছে, প্লাটিলেট ডিস্ট্রাকশনের কারণে কি প্লাটিলেট বেশি ইউজ হওয়ার কারণে? অ্যান্সার হবে প্লাটিলেট বেশি ইউজ হওয়ার কারণে। এখানে প্লাটিলেট ডিস্ট্রাকশন হচ্ছে না, এই ইমিউনো কমপ্লেক্সটা প্লাটিলেটকে বেশি অ্যাক্টিভেট করার কারণে বেশি থ্রোম্বাস ফর্মেশন হচ্ছে, বেশি প্লাটিলেট ইউজ হয়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, বেশি প্লাটিলেট ইউজ হওয়ার কারণে ডিক্রিজ প্লাটিলেট কাউন্ট ডিক্রিজ হচ্ছে, এবং এখানে শেষ পর্যন্ত থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করছে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস হয়, প্রথমে হয় হ্যাপারিন ইন্ডিউস থ্রোম্বোএম্বোলিজম, দেন ঘটে হ্যাপারিন ইন্ডিউস থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে এরকম যদি একটা অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়ে যায় একটা পেশেন্টের, তাকে রিভার্সালের জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি। সেই ড্রাগগুলো হচ্ছে যে ট্রিটমেন্ট কী দিব এখন, ট্রিটমেন্ট প্ল্যানে ড্রাগ প্রথমে হচ্ছে যে আমাদের আসবে ডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর লাইক আরগাট্রোবান, তারপরে ফ্যান্ডোপেরিনক্স। এই ড্রাগগুলো আমরা হ্যাপারিন ইন্ডিউস থ্রোম্বোসাইটোপেনিয়াতে ইউজ করতে পারি। এখন এই ড্রাগগুলো কি, এই ড্রাগগুলো আমরা
একটু পরে আলোচনা করব, ঠিক আছে। এদের মেকানিজম অফ অ্যাকশনটা যদি দেখি, মেকানিজম অফ অ্যাকশন হ্যাপারিন কীভাবে কাজ করে, তাহলে দেখেন অ্যান্টিথ্রম্বিন 3 এটা হচ্ছে যে বডির অ্যান্ডোজেনাস অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট। তো এই অ্যান্টিথ্রম্বিন 3টা নর্মালি ফ্যাক্টর 2কে ইনহিবিট করে এবং ফ্যাক্টর 10কেও ইনহিবিট করে, বাট এই প্রসেসটা অনেক স্লো। তো এই প্রসেসটা যাতে স্পিড হয়, তো হ্যাপারিন কী করে বডির ভিতর গিয়ে সে অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে। তাইলে একা অ্যান্টিথ্রম্বিন 3 যখন হ্যাপারিনের সাথে বাইন্ড করে, তখন অ্যান্টিথ্রম্বিন 3 এর যে ইফেক্ট সেটা 1000 ফোল্ড বেড়ে যায়। ইট মিনস এটা আরও স্পিডে ফ্যাক্টর 2 এবং ফ্যাক্টর 10কে ইনহিবিট করতে পারে। এখন হাই মলিকুলার ওয়েট অর্থাৎ আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, এই হ্যাপারিনটা কী করে, তাহলে এটা একটা হ্যাপারিন মলিকুল, এটা হচ্ছে যে তার প্যান্টাস্যাকারাইড, এটা হচ্ছে গ্লাইকোসামিনো গ্লাইকেন চেইন। তাইলে এটা তার যে প্যান্টাস্যাকারাইড পোর্শন, এই প্যান্টাস্যাকারাইড পোর্শনের সাথে সে অ্যান্টিথ্রম্বিন 3কে বাইন্ড করে। তাহলে এখানে কে আসছে, অ্যান্টিথ্রম্বিন 3। এই অ্যান্টিথ্রম্বিন 3 কী করে, ফ্যাক্টর 10কে ইনহিবিট করে। এটা হচ্ছে যে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 10 এর সাথে যখন অ্যান্টিথ্রম্বিন বাইন্ড করে তখন ফ্যাক্টর 10 ইনহিবিটেড হয়ে যায়। এবং ফ্যাক্টর 2কে কীভাবে ইনহিবিট করে, এটা হচ্ছে যে ফ্যাক্টর 2। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, দেখেন অ্যান্টিথ্রম্বিন 3 প্যান্টাস্যাকারাইড যেই পোর্শনটা সেটা ফ্যাক্টর 10কে ইনহিবিট করতেছে, আর গ্লাইকোসামিনো গ্লাইকেনের যে চেইনটা সেটা ফ্যাক্টর 2কে ইনহিবিট করতেছে। তাহলে আমরা কি বলতে পারি, আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন ইনহিবিট বোথ ফ্যাক্টর 2 অ্যান্ড ফ্যাক্টর 10। এভাবে তারা অ্যান্টিকোয়াগুলেশনে হেল্প করে।